আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান এর প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান। এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের সিলেবাসটাতে এরকম ছিল যে এটা হচ্ছে খেলার মাঠে বিজ্ঞান এবং এখানে সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠ থেকে কোন কোন অধ্যায় পড়তে হবে সেটা হচ্ছে অধ্যায় ১ বল, চাপ ও শক্তি, পাঠ্যবইয়ের অনুচ্ছেদ ১.১ থেকে ১.৭ পর্যন্ত। আমরা এই ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। বহু নির্বাচনী প্রশ্ন আমরা জানি যে আমাদের পরীক্ষায় 15টি বহু নির্বাচনী প্রশ্ন আসবে এবং 10টি হচ্ছে এক কথায় উত্তর আসবে। তোমরা যদি এই বহু নির্বাচনী প্রশ্নগুলো ভালো করে পড়ো, এক কথায় উত্তরের জন্য কিন্তু প্রস্তুতি হয়ে যাবে। তারপর আমরা এক কথায় উত্তরও আলাদাভাবে দেখবো ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে আইজাক নিউটন কে ছিলেন? একজন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ছিলেন। আইজাক নিউটন কত বছর আগে গতি, মহাকর্ষ ও আলো বিষয়ে বিশাল অবদান রেখে গেছেন? তিনি প্রায় 300 বছর আগে রেখে গেছেন। বিজ্ঞানী লিবনিজ কে ছিলেন? জার্মান গণিতবিদ ছিলেন। তারপর 4 নাম্বার, গণিতের ক্যালকুলাসের আবিষ্কারক হিসেবে বিবেচনা করা হয় কাকে? যাকে বিবেচনা করা হয় তিনি হচ্ছেন নিউটন ও লিবনিজকে। তারপরে 5 নাম্বার, ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বইটি কোন ভাষায় লেখা ছিল? বইটি ছিল ল্যাটিন ভাষায় লেখা। এই যে বইটি কে লিখেছিলেন হচ্ছে বিজ্ঞানী নিউটন। 7 নাম্বার, নিউটনের গতি বিষয়ক কয়টি সূত্র রয়েছে? আমরা এটা জানি, কিন্তু 3টা বিষয়ক সূত্র রয়েছে, 3টা, তাই না? বিষয়ক 3টা সূত্র রয়েছে। 8 নাম্বার, স্থির বস্তুর স্থির থাকার এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা তাকে কি বলা হয়? তাকে বলা হয় জড়তা। প্রত্যেকটা বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চাওয়ার ইচ্ছাকেই প্রবণতা বলা হয়। 9 নম্বর, চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে আমরা আছাড় খেয়ে পড়ি কারণ কি? এটা হচ্ছে গতি জড়তার কারণে। এরপরে 10 নম্বর প্রশ্ন, এই যে এখানে একটা দেওয়া আছে, তাই না? উপরের বস্তুটিকে হ্যাচকা টান দিলে কোন অংশের সুতা ছিঁড়ে যাবে? হ্যাচকা যদি টান দিই এখানে, তাই না, মানে তাড়াতাড়ি যদি টান দিই এরকম, তাহলে এই অংশ থেকে ছিঁড়ে যাবে জড়তার কারণে, তাই না, যে এখানে। তারপরে সমান আয়তনের কোন বস্তুর জড়তা বেশি? সমান আয়তনের কোন বস্তুর জড়তা সবচেয়ে বেশি হবে? পারদের। সমান আয়তন থাকলেও পারদের জড়তা বেশি হবে। এরপরে 12 নম্বর, কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়? কোনটি দ্বারা জড়তার পরিমাপ করা হয়? জড়তা পরিমাপ করা হয় ভর দ্বারা। ঠিক আছে? এই যে সমান আয়তনের কোন বস্তু জড়তা বেশি হবে, এখানে পারদের বেশি হবে। ঠিক আছে? কারণ এর হচ্ছে ঘনত্ব বেশি। 13 নম্বর, বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? নিউটনের প্রথম গতিসূত্র থেকে। 14 নম্বর, চলন্ত বাস ব্রেক করলে কি হবে? চলন্ত বাস ব্রেক করলে নিচের অংশ স্থির থাকবে। যদি আমরা উপরের অংশ হয়ে যায়, তাই না? চলন্ত বাস হঠাৎ করে ব্রেক করলে ও শরীরের যে উপরের দিকে কিন্তু ইসের দিকে, সামনের দিকে হেলে পড়ে। আবার 2 নম্বরটা দেখো, শরীরের উপরের অংশ নিচের অংশের চেয়ে এগিয়ে যায়। তারপর যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। এটা সবগুলোই সঠিক। তারপরে 15 নম্বর, বাইরে থেকে বল প্রয়োগ না করলে কি কি ঘটে? স্থির বস্তু স্থির থাকবে, ঠিক আছে। গতিশীল বস্তু সর্বদা সরল রেখায় চলতে থাকবে, এটাও ঠিক আছে। গতিশীল বস্তু স্থির হয়ে যাবে, না, এটা না। 1 আর 2 হবে এটার আনসার। তারপরে জড়তা কি? একটি প্রাকৃতিক ঘটনা, ঠিক আছে। তারপর পরিবর্তনের জন্য বলের প্রয়োজন হয়, এটাও ঠিক আছে। ওজন দ্বারা পরিমাপ করা যায় না, ভর দ্বারা পরিমাপ করা যায়। তার মানে এটা ক নম্বর আনসার হবে। 17 নম্বর, বল পরিমাপের পদ্ধতি পাওয়া যায় কোন সূত্র থেকে? বল পরিমাপের পদ্ধতি পাওয়া যাচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। ভরবেগ মূলত কি? ভর এবং বেগের গুণফল। তারপরে 19 নম্বর, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায়? সেটা হচ্ছে বলের পরিমাপ পাওয়া যায়। আলোর কণার ভর কত? আলোর কণার ভর হচ্ছে 0। ভরবেগের একক কি? ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের মাত্রা কোনটা হবে? মাত্রা হবে ঘ নাম্বার ml T−1, মানে T ইনভার্স। তারপরে 23 নম্বর, সোহেল স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 10 মিটার পার সেকেন্ড বেগে বাজারে পৌঁছে গেল। এতে তার সময় লাগলো 2 সেকেন্ড। তার বেগের পরিবর্তনের হার কত? বেগের পরিবর্তনের হার হচ্ছে, দেখো, লাস্টে বেগ কত হচ্ছে 10 আর আগে কত ছিল 0। এটাকে সময় দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো 10কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 5।
তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে কিন্তু এখানে, ঠিক আছে, মানে 2 হয়ে যাবে। তারপর 24 নম্বর, 75 কেজি ভরের একটা সাইকেল 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, সাইকেলটির ভরবেগ কত হবে? সাইকেল দেখো 10 কেজি ভরের একটা বস্তু, হ্যাঁ, একটা সাইকেল আর কি, এখানে মানে 75 কেজি ভরের একটা সাইকেল 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তার ভরবেগ মানে কি? ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল, তাহলে কত হবে? 75 আর এখানে 0 মানে 750 কেজি মিটার পার সেকেন্ড হবে। 25 নাম্বার, রফিক 70 কেজি ভরের একটি সাইকেল 12 মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছে, সে যদি 1 মিনিটে সাইকেলটি থামিয়ে দেয় তাহলে সাইকেলের ভরবেগের পরিবর্তনের হার কত হবে? সাইকেলের পরিবর্তনের হার কত হবে? তো দেখো এটা কি হবে? ভরবেগের পরিবর্তন হয়, তারপরে আগে তো ভরবেগ বের করতে হবে, তাই না? দেখো ভর কত? 70 আর বেগ এখানে কত? বেগ হচ্ছে 12, তো এই দুইটা গুণ করতে হবে, গুণ করলাম যা হবে তাকে 1 মিনিটে 60 সেকেন্ড, তো 60 দিয়ে ভাগ করতে হবে, কত হয় দেখো? 14 হয়, এটা হবে অ্যান্সার 14। তারপরে 26 নম্বর, নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কোনটা হবে? নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কোনটা? তো দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ আমরা জানি F সমান ma। বিজ্ঞানী নিউটনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলের এককের কি নাম রাখা হয়েছে? নিউটন রাখা হয়েছে। তারপরে 28 নম্বর, 1 কেজি ভরের একটি বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল করতে কত বলের প্রয়োজন হয়? দেখো আমরা জানি কত? F সমান ma। এখানে m এর মান কত? 1 আর এর মান কত? 1, 1 গুণ 1 সমান কত? 1 না? তাহলে এখানে হবে 1 নিউটন। 29 নাম্বার, এখানে 50 মিটার পার সেকেন্ড বেগে চলমান 750 কেজি ভরের একটি গাড়ির বেগ 10 সেকেন্ড সময়ে বৃদ্ধি পেয়ে 70 মিটার পার সেকেন্ড হলো, গাড়ির ইঞ্জিন কি পরিমাণ বল প্রয়োগ করবে? গাড়ির ইঞ্জিন হচ্ছে কি পরিমাণ বল প্রয়োগ করবে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? দেখো এখানে যে বলের পরিবর্তন, বেগের পরিবর্তন হয়েছে কত? 70 মাইনাস হচ্ছে 50, একে সময় দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? যা হবে তাকে আবার ওই যে এই বস্তুটার ভর কত? 750 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? এখন 70 থেকে যদি আমরা 50 বিয়োগ করে দিই, 70 থেকে 50 বিয়োগ করলে আমাদের কত থাকে? এখানে 20 থাকে, তাই না? মানে 20, এই যে 20 গুণ ওখানে কত? 750, এটাকে ভাগ করতে হবে কত দ্বারা? 10 দ্বারা। ভাগ করলাম, কত হয়? 1500, তাই না? তার মানে এটা 1500 আনসার, এই যে লাস্টে ঘ নাম্বার। তারপর 30 নাম্বার, দেখো এখানে 60 নিউটন বল 30 কেজি ভরের একটি বস্তুর উপরে 1 মিনিট ক্রিয়া করলে বস্তুর বেগের পরিবর্তন কত হবে? তো বেগের পরিবর্তন বের করতে হবে। তো দেখো বেগের পরিবর্তন বের করতে হবে, আমরা জানি F সমান m ইন্টু বেগের পরিবর্তন মানে ডেল্টা ভি। এই ডেল্টা ভি মানে কি? বেগের পরিবর্তন ভাগ হচ্ছে সময়। এখন আমাদের ওই ডেল্টা ভি বের করতে হবে, তাহলে এটা কি হবে? প্রথমে m ইন্টু ডেল্টা ভি সমান হচ্ছে, দেখো এটার সাথে এটা গুণ হয়ে যাবে ft। আচ্ছা, এইবার আমাদের বের করতে হবে ডেল্টা ভি মানে বেগের পরিবর্তন, ft ভাগ হচ্ছে m। এখন f এর মান কত? এখানে f এর মান দেখো, f এর মান হচ্ছে 60 গুণ টির মান কত? টির মান হচ্ছে 1 মিনিট, তো 1 মিনিটকে 60 মানে 60 সেকেন্ডে কনভার্ট করলাম, ভাগ আছে 30 দ্বারা ভাগ করলাম, কেন? কারণ আছে ভরের মান 30। এইখানে দেখো এটার মধ্যে কয়বার যায়? 2 বার। 60 দুগুণ কত হয়? 120, তাহলে এই যে 120 খ নম্বর আনসার। 31 নম্বর হচ্ছে গতিশীল বস্তুর ক্ষেত্রে লব্ধি বল শূন্য হলে বস্তু কোন অবস্থায় থাকবে? বস্তু কোন অবস্থায় থাকবে? গ নম্বর, সমবেগে থাকবে। গতিশীল বস্তুর ক্ষেত্রে যদি লব্ধি বল শূন্য হয়ে যায়, বল শূন্য হয়ে গেলে দেখো কোন একটা বস্তু যদি সমবেগে চলে, হ্যাঁ সমবেগে চলে, তাহলে তার বল শূন্য হয়ে যায়। দেখো কিভাবে শূন্য হয়ে যায়? আমরা জানি F সমান কত? ma, তাই না? m ইন্টু বেগের পরিবর্তন ডেল্টা ভি বাই আছে টি। এখন যদি সমবেগে চলে তাহলে ডেল্টা ভির পরিমাণ আছে শূন্য হয়ে যায়, যদি শূন্য হয়ে যায় তাহলে তার সাথে আমরা কোনো কিছু গুণ বা হচ্ছে ভাগ করলে সেটাও শূন্য হয়ে যাবে, তার মানে এটা সমবেগে চলবে। 32 নম্বর, একটি বস্তুর উপরে 100 নিউটন বল কত সময় ব্যাপী ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন এত হবে, এত কেজি মিটার মানে কেজি মিটার পার সেকেন্ড হবে। তার মানে এখানে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? একটা বস্তুর উপরে যদি 100 নিউটন বল প্রয়োগ করা হয়, কত সময় ব্যাপী ধরে বল প্রয়োগ করলে ভরবেগের পরিবর্তন এত হবে।
তো দেখো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি, তাই না? আমাদের বের করতে হবে কি, সময় বের করতে হবে। তো আমরা কি সূত্র জানি, এফ সমান একটা সূত্র জানি, সেটা কি বলতো, এম ইন্টু বেগের পরিবর্তন মানে ডেল্টা ভি ভাগ হচ্ছে কত, টি। এখন এখান থেকে আমাদের বের করতে হবে টি এর মান। টি সমান কত হয়, এম ইন্টু ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে কত বলতো, এফ। এখন দেখো এখানে এম ইন্টু ভি মাইনাস ইউ, এম ইন্টু ভি মাইনাস ইউ, এই পুরাটার মানই হচ্ছে কত বলতো, এই যে 10 10 দেওয়া আছে কিন্তু, তার মানে 10। আর এই যে এফ এর মান কত দেওয়া আছে, এফ এর মান কিন্তু দেওয়া আছে হচ্ছে 100। 100 দ্বারা ভাগ করলাম, 100 দ্বারা ভাগ করলে কত হয়, 0.1 হয়, তাই না? 0.1 হলো, এই দেখো 1 নাম্বার মানে 32-এর ক নাম্বার, 0.1 সেকেন্ড। তা 33 নম্বর, একটি বস্তুর ভর 2 কেজি এবং আদি বেগ যদি 5 মিটার পার সেকেন্ড 3 সেকেন্ড হয় আর কি, 3 সেকেন্ড পরে বস্তুটির বেগ 8 মিটার পার সেকেন্ড হলে বস্তুটির উপর প্রযুক্ত বল কত নিউটন সেটা বের করতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 3 মাস ব্যাপী একটা পেইড কোর্স চালু করা হয়েছে, সেখানে তোমাদের বাংলা থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হবে, ঠিক আছে? 3 মাস তোমাদের মানে পরীক্ষা পর্যন্ত, তোমাদের এই বার্ষিক পরীক্ষায় যত প্রশ্ন রকম আসতে পারে তার সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। এখানে প্রত্যেকটা সাবজেক্টের এরকম ভাবে এমসিকিউ, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, ঠিক আছে, দৃশ্যপট নির্ভর, দৃশ্যপটবিহীন, সবগুলো আলোচনা করা হবে। 3000 টাকা করে আর কি ধরা হয়েছে। তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে 01620103 এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করবা। আমরা এখানে প্রত্যেকদিন ক্লাস হবে, প্রত্যেকদিন শুক্রবার সহ প্রত্যেকদিন ক্লাস হবে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। তোমাদের পরীক্ষাও নেওয়া হবে এবং সাথে সাথে তোমাদের এই যে স্লাইড যেগুলো আছে আর কি, পিডিএফ অর্থাৎ শীটও তোমাদেরকে দেওয়া হবে। ক্লাস শেষে শেষে তোমাদের শীট দেওয়া হবে। যদি পড়তে চাও তাহলে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। আচ্ছা, তো এই প্রশ্নটা দেখো, ভর আছে কত, 2 কেজি এবং আদি বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পরে বস্তুটির বেগ হলো 8 মিটার পার সেকেন্ড। তাহলে প্রযুক্ত বল কত হবে সেটা বের করতে। তো প্রযুক্ত বল সমান কত, একটু আগেই যে সূত্র দেখলাম প্রথমে, এম ইন্টু ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে কত, টি। এখন দেখো বস্তুটার ভর কত দেওয়া আছে, দেখো বস্তুটার ভর দেওয়া আছে 2 কেজি, তাহলে 2 ইন্টু এই ভির মান কত, 8, দেখছো 8, লাস্টের বেগ কত হচ্ছে 8 আর আদি বেগ কত ছিল 5, ঠিক আছে? এখানে সময়ের মান আছে 3, তাহলে 8 মাইনাস 5 আর সময়ের মান আছে কত, 3। এখন 2 গুণ 8 থেকে 5 বিয়োগ করলে কত, 3 ভাগ আছে 3, 3 3 কাটা যায়, তাহলে কত থাকে, 2। এটার অ্যান্সার হবে 2 নিউটন। ঠিক আছে, দেখি আমরা এখন 2 নিউটন আছে কিনা, এই যেটা। আচ্ছা, 34 নম্বর, কোন নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে এর ভরবেগ কিরূপ হবে? বলছে যে কোন নির্দিষ্ট বস্তুর যদি বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হয়ে যায়, ঠিক আছে, তাহলে ভরবেগের কি বলছে, দ্বিগুণ হয়, তাহলে ভরবেগ কিরূপ হবে? যেহেতু ভরবেগ, দেখো ভরবেগ, ভর আর বেগের গুণফলই হচ্ছে ভরবেগ। এখন যদি বেগের মান দ্বিগুণ হয়ে যায় তাহলে ভরবেগও দ্বিগুণ হয়ে যাবে, তাই এটা ঘ নাম্বার হবে। 35, কোন 5 কেজি ভরের স্থির বস্তুকে 3 সেকেন্ড ধরে 3 মিটার পার সেকেন্ড ত্বরণ দিলে এর চূড়ান্ত ভরবেগ কত হবে? ঠিক আছে, আর লাস্ট ভরবেগ কত হবে সেটা বলতেছে। ঠিক আছে, স্থির বস্তুকে যদি 3 সেকেন্ড ধরে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দিলে এর চূড়ান্ত ভরবেগ কত হবে? তার মানে আমাদের চূড়ান্ত বেগ বের করতে হবে আগে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আদি বেগ কত, আদি বেগ কিন্তু 0, আর এখানে ত্বরণ কত, এর মান দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড, আর সময়ও দেওয়া আছে 3। এখন আমরা জানি ভি সমান কত, ইউ প্লাস এটি, এই সূত্রটা জানি। এখন দেখো ইউ এর মান কত, ইউ এর মান কত 0, এর মান কত 3 গুণ টির মানও 3, 3 3 কত হবে 9, তাই না? 9 হচ্ছে, তো 9। এখন 9 কে যদি আমরা এর ভর কত, এর ভর হচ্ছে দেখো এখানে 5, ভর হচ্ছে 5, তাহলে আর আমরা চূড়ান্ত ভরবেগ পেলাম কত, 45, মানে 5 নং 45, এই জন্য এটা কত হবে, ক নাম্বার। এইবার 20 কেজি ভরের কোন বস্তুর উপরে 20 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ কত হবে? 20 কেজি ভরের কোন বস্তুর উপরে 20 নিউটন বল প্রয়োগ করা হলে, 20 কেজি ভরের কোন বস্তুর উপরে 20 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ কত হবে? ত্বরণ বের করতে হবে। তো আমরা সূত্র কি জানি, দেখো এফ সমান কত বলতো, এম এ, এখান থেকে ত্বরণ কত, এ বের করতে হবে। এফ এ সমান কত হবে, এফ বাই এম। এখন দেখো এফ এর মান কত, এফ এর মান আছে দেওয়া আছে 20 আর ভরের মানও 20, তা 20 20 কাটা যায়, তার মানে কত হয়, 1 হয়, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার লাস্ট। তারপরে 37 নম্বর, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের কি হবে, সমানুপাতিক।
তারপর দেখো 38 নম্বর, 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপরে 200 নিউটন বল 20 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলো 20 সেকেন্ড পর বেগ কত হবে? এই যে আমরা জানি সূত্র কি বলতো, আমরা কি সূত্র, স্থির বস্তু তার মানে আদি বেগ শূন্য, তবে ভি সমান আমরা কি জানি বলো, ইউ প্লাস এটি, এই সূত্রটা আমরা জানি। এখন এখানে দেখো এখানে এর মান কত, এর মান আগে থেকে আমাদের বের করে নিতে হবে। এর মান কোথা থেকে বের করবে, এই যে এফ সমান কত বলতো, এম এ, এখান থেকে এ সমান কত লেখা যায়, এফ বাই এম লেখা যায়। আচ্ছা এখানে এফ দেওয়া আছে দেখো 200 দেওয়া আছে, আর এম এর মান কত, এম এর মান দেওয়া হচ্ছে 10 কেজি, 10 তা কাটাকাটি করে 20 থাকে 20, তাহলে এখানে 0 প্লাস এর মান কত 20 গুণ টির মান কত, দেখো টির মান বলছে 20 সেকেন্ড, তাহলে এখন এই 20 গুণ 20 তাহলে কত হয়, 20 গুণ 20 মানে 40 মিটার পার সেকেন্ড, মানে 400 মিটার পার সেকেন্ড। 39 নম্বর, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে, এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে ক নাম্বারটা, এক নাম্বারটা ঠিক আছে, এর উপর প্রযুক্ত বলের ব্যস্তানুপাতিক, এটা না। 3 নাম্বার ঠিক আছে, বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে, মানে খ নাম্বার হবে এটার আনসার। এখন নিচের তথ্যের আলোকে 40-41 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 20 কেজি ভরের একটি স্থির সাইকেলে এখানে 60 নিউটন বল 4 সেকেন্ড সময়ের জন্য প্রয়োগ করা হলো, তাহলে এখানে সাইকেলের ত্বরণ কত হবে? 20 কেজি ভরের একটা স্থির বস্তু, তাই না, স্থির বস্তু যেহেতু সেহেতু ইউ এর মান তো 0, ওকে, স্থির বস্তু যেহেতু। তো প্রথমে আমাদের বল সাইকেলের ত্বরণ, তো আমরা কি জানি, ত্বরণ এফ সমান আছে এম এ, এই সূত্র জানি, এখান থেকে এর মান বের করতে হবে, এফ সমান কত, এফ বাই এম, এফ এর মান দেওয়া আছে দেখো 60, আর এম এর মান কত 20, কাটাকাটি করে তাহলে কত হয় 3, এটা আনসার হবে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। সাইকেলের শেষ বেগ কত হবে, শেষ বেগ বের করতে হবে, শেষ বেগ ভি সমান ইউ প্লাস এটি। এখন দেখো ইউ এর মান যেহেতু এটা স্থির অবস্থায়, ইউ এর মান কত 0, যোগ এর মান কত, এর মান কেবল আমরা বের করলাম 3, আর টির মান কত 4, 3 4 কত হবে 12, এটা আনসার হবে কত, গ নাম্বার, এটা 12 মিটার পার সেকেন্ড। 42 নম্বর বলতেছে যে মৌলিক বল কত প্রকার? আমরা জানি মৌলিক বল হচ্ছে 4 প্রকার, তাই না, কি কি বলতো, মহাকর্ষ বল, তারপরে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তাড়িৎচুম্বকীয় বল, এই 4 প্রকার। 43 নম্বর, আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোন দুটি বল সবসময় অনুভব করে থাকি? যে দুটা বল সবসময় অনুভব করে থাকি সেটা হচ্ছে মহাকর্ষ বল এবং তড়িৎ চৌম্বকীয় বল। এবার 44 নম্বর, সবচেয়ে শক্তিশালী বল কোনটা? সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল দেখে বুঝবা, ঠিক আছে, এটা মনে রাখবা। চিরুনি দিয়ে চুল আঁচড়াতে সেটা দিয়ে কাগজের টুকরোকে আকর্ষণ করানো, এটি কোন বলকে সমর্থন করে? তড়িৎ চৌম্বকীয় বলকে সমর্থন করে, কারণ সেখানে তড়িতের সৃষ্টি হয়, তাই না। তো দুর্বল নিউক্লিয় বল তড়িৎ নিউক্লিয় বল অপেক্ষা কত গুণ দুর্বল? 10⁻11 গুণ, এটা বইতে আছে, এটা আমাদের মুখস্থ লাগবে। 47 নাম্বার, দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত? এটা হচ্ছে 10⁻−18 মিটার। সবল নিউক্লিয় বলের পাল্লা কত? সবল নিউক্লিয় বলের পাল্লা ধরেছে 10⁻−15 মিটার। এরপরে বিদ্যুৎ চৌম্বকীয় বল মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় কত গুণ শক্তিশালী? 10⁻35 গুণ শক্তিশালী। 50 নম্বর, সবচেয়ে দুর্বল বল কোনটি? সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। গ্যালাক্সির ভিতরে নক্ষত্ররা ঘুরপাক খায় কোন বলের জন্য? মহাকর্ষ বলের কারণে। এরপরে 52 নম্বর, সূর্য থেকে আলো ও তাপ তৈরি হয় কোন বল থেকে? এটা হচ্ছে সবল নিউক্লিয় বলের কারণে। নিষ্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বের হয় সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের কারণে। সবলতার উপর ভিত্তি করে নিচের কোনটি সঠিক? মানে সবচেয়ে মানে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল, তারপরে হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় বা তড়িৎ চৌম্বকীয় বল, তারপরে দুর্বল বল, এবং সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে, তাই এটাই ঠিক আছে, খ নম্বর অ্যান্সার। 55 নম্বর, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এই নিউটনের কোন সূত্র? এটা নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র। ক্রিয়া বল এফ এবং প্রতিক্রিয়া বল F2 এর মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে দুইটার যোগফল 0, ঠিক আছে, যেমন দেখো F1 সমান হচ্ছে -F2, তাহলে এখানে F1 মাইনাসটাকে যদি আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, আর এই পাশে কিছু থাকবে মানে 0 হয়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে ক নম্বর আনসার। এরপর 57, শক্ত মাটিতে হাঁটার ক্ষেত্রে আমরা নিউটনের কোন সূত্রের সাহায্যে এগিয়ে যাই? তৃতীয় সূত্রের সাহায্যে। 58 নম্বর, নিউটনের তৃতীয় সূত্র ব্যবহৃত হয় কি কাজে? ব্যবহৃত হয়
এটা হাঁটা কিংবা দৌড়ানো, জেট বিমানে এবং মহাশূন্যগামী রকেটে সবগুলোতে ব্যবহার করা হয়। এটা आंसर হবে ঘ। এরপর এখানে নিচে তথ্যের আলোকে 59 এবং 60 নং প্রশ্ন উত্তর দাও। একটি বই এবং একটি কলমকে টেবিলের উপরে রেখে জামাল আঙ্গুল দিয়ে টোকা দিয়ে কলমটিকে নাড়াতে পারলেও বইটিকে নাড়াতে পারলো না। জামাল টোকা দিয়ে বই সরাতে পারলো না কেন? কারণ হচ্ছে ক নাম্বার, কলমের তুলনায় বইয়ের জড়তা অনেক বেশি। 60 নাম্বার, বই টেবিলের উপর থেকে কি করা যায়? বইয়ের ক্রিয়া বল টেবিলের প্রতিক্রিয়া বলের সমান হবে। এটা ঠিক আছে। টেবিলের আকর্ষণের জন্য নাকি বইয়ের ক্রিয়া এবং টেবিলের প্রতিক্রিয়া বিপরীতমুখী, এটার জন্য ঘ নাম্বার आंसर হবে, মানে খ নাম্বার आंसर হবে 60 এর খ। 61 নাম্বার, তোমার ভর 60 কেজি হলে ওজন কত হবে? দেখো ওজন W সমান হচ্ছে mg, ঠিক আছে, mg, m হচ্ছে ভর, তোমার ভর কত 60 আর জি এর মান কত? জি এর মান হচ্ছে 9.8। সুন্দর করে এভাবে করে ফেলবা, তাই না? সুন্দর না? দেখো এখানে 60 গুণ হচ্ছে 9.8, তাহলে কত আসে? দেখো এখানে 588 আসে। 588 এখানে কই? খ নাম্বার। তোমরা এভাবেই দাগাই দিবা, ঠিক আছে। 62 নাম্বার, টাইকো ব্রাহে ছিলেন কি? একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন তিনি। এটা তাহলে কি হবে? জ্যোতির্বিজ্ঞানী হবে। 63 নাম্বার, একটি গ্রহের গতির জন্য 3টি গাণিতিক সূত্র নির্ণয় করেন হচ্ছে জোহানেস কেপলার। কেপলারের 3টা সূত্র আছে, হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারের বইয়ে আছে, ইন্টার পদার্থবিজ্ঞানের 6ষ্ঠ অধ্যায় রয়েছে, মানে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায় আছে এই সূত্রগুলো, এখন তোমাদের নাই সেটা। মহাকর্ষ সূত্র নিচের কোনটা? মহাকর্ষ সূত্র আছে F সমান G m বাই s d স্কয়ার, তোমরা 8ম শ্রেণীতে এটা জেনেছিলে। এরপর 65 নাম্বার, পৃথিবী পৃষ্ঠে রাখা 1 কেজি ভরের একটি বস্তু পৃথিবীকে কত বলের আকর্ষণ করবে? কত বলে আকর্ষণ করবে? দেখো 1 পৃষ্ঠে যেতে 1 কেজি ভরের একটা বস্তু সেটাকে 9.8 বলে আকর্ষণ করে, ঠিক আছে। নিচের কোন বলের প্রভাবে তুমি তোমার ওজন অনুভব করো? ও যে বলের কারণে ওজন অনুভব করো সেটা হচ্ছে মহাকর্ষ বলের কারণে। বিদ্যুতের খুঁটি এবং ট্রান্সফরমারের মধ্যে আকর্ষণ বল কোনটি? সেটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল কাকে বলা হয়? মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল সেটাকেই বলা হয় মহাকর্ষ বল। তাই খুঁটিও একটা বস্তু, ট্রান্সফরমার একটা বস্তু, এজন্য এটা মহাকর্ষ বল বলা। আর 68 নাম্বার, মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক কোনটা হবে? একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার আর কি। এরপর 59, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত? জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 nm স্কয়ার কেজি ইনভার্স 2 এরকম। এরপরে 70 নাম্বার, নিচের কোন দুটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল ক্রিয়া করে? অভিকর্ষ বল ক্রিয়া করে হচ্ছে পৃথিবী এবং বই। কেন? কারণ পৃথিবী সহ অন্য যে কোনো বস্তুর মধ্যকার যে আকর্ষণ সেটাকে বলা হয় অভিকর্ষ। এটা মহাকর্ষও হবে, ঠিক আছে, দুইটাই হবে। তারপরে দেখো অন্য জায়গায় কিন্তু পৃথিবী নাই, ক নাম্বার এখানে কিন্তু পৃথিবী শব্দটা নাই, গ নাম্বারেও কিন্তু পৃথিবী শব্দটা নাই, ঘ নাম্বারেও পৃথিবী শব্দটা নাই। পৃথিবী থাকলেই সেটা অভিকর্ষ হয়ে যাবে। 71 নাম্বার, মহাবিশ্বের প্রতিটি ভরযুক্ত বস্তু একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান কিসের উপর নির্ভর করে? বস্তুর ভরের সমানুপাতিক। দেখো আমরা সূত্র জানি F সমানুপাতিক m1 m2 ভাগ হচ্ছে d স্কয়ার, এই সূত্রটা জানি। তার মানে কি? বস্তুর ভরের সমানুপাতিক মানে গুণফলের সমানুপাতিক, তাই না? বস্তুর দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে ব্যস্তানুপাতিক হয়েছে, সর্বদা সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে, সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটা কিন্তু সবগুলোই সঠিক, মানে ঘ নাম্বার आंसर হবে। এরপর 72 নাম্বার, এই ক্ষেত্রফলের একটি জায়গায় F বল প্রয়োগ করা হলে চাপ P কত হবে? তো আমরা জানি চাপ P সমান হচ্ছে F বাই A, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হয় চাপ, এটা হবে খ নাম্বার। 73 নম্বর, তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ কত হবে? চাপ তরলের অভ্যন্তরে পি সমান হচ্ছে এইচ রো জি হবে, এইচ রো জি, খ নম্বর হবে। তারপরে 74 নম্বর, চাপের মাত্রা কোনটা হবে? চাপের মাত্রা হচ্ছে এম পার এল পার টি স্কয়ার। 75 নম্বর, 1 প্যাসকেল সমান কত? 1 নিউটন পার মিটার স্কয়ার। 76 নম্বর, নির্দিষ্ট ঘনত্বের তরলের গভীরতা 3 মিটার থেকে 9 মিটার করলে চাপ কত গুণ হবে? চাপ কত গুণ হবে? দেখো নির্দিষ্ট তরলের গভীরতা 3 মিটার থেকে যদি 9 মিটার করা হয় তাহলে চাপ কত গুণ হবে, ঠিক আছে, এটা বলা হচ্ছে এখানে। তো এটা কিভাবে আমরা করতে পারি? দেখো এখানে পি সমান কত বলতো? এইচ রো জি। এখন এই যে রো এবং জি মানে ঘনত্ব এবং হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এই দুইটা কিন্তু
কনস্ট্যান্ট, যেহেতু এখানে ঘনত্ব রো হচ্ছে স্থির বলছে না যে ঘনত্ব নির্দিষ্ট ঘনত্ব, তার মানে এটা স্থির, কোনো কনস্ট্যান্ট ধরা যায়। তার মানে এখানে পি সমানুপাতিক আমরা লিখতে পারি এইচ, তাই না? তো এখান থেকে আমরা লিখতে পারি পি ওয়ান ভাগ হচ্ছে এইচ ওয়ান সমান হচ্ছে পি টু ভাগ হচ্ছে এইচ টু। এই সূত্রটা আমরা লিখতে পারি এখান থেকে। এখন পি টু সমান কত হবে? পি টু সমান হবে হচ্ছে পি ওয়ান এইচ টু ভাগ হচ্ছে এইচ ওয়ান। একটু খেয়াল করি, এখানে পি ওয়ান মনে করো পি ওয়ান যা ছিল আগে তাই আছে, এখন এইচ টু কত 9 না, আর এইচ ওয়ান কত ছিল 3, কাটাকাটি করলে কত হবে 3, তার মানে 3 পি ওয়ান, তার মানে 3 গুণ হচ্ছে, ঠিক না? কত গুণ? 3 গুণ। এই যে ক নাম্বার অ্যান্সার, মানে চাপ কত গুণ হবে? 3 গুণ হবে। 77 একটি পুকুরের গভীরতা 3 মিটার হলে উহার তলদেশের চাপ কত হবে? তলদেশের চাপ পি সমান কত হয়? এইচ রো জি। একটু খেয়াল করি, এখানে এইচ রো জি, এইচ এর মান তো 3 মিটার আছে, দেখো এইচ এর মান 3 মিটার, এইচ রো এর মান কত? পানির ঘনত্ব কত? 1000, 1 2 3 1000, এবং জির মান কত? 9.8। এই যে 9.8 কত হয়? এখানে দেখো 29,400 এরকম, তাই না? একটা মান আছে। তো এটাকে যদি আমরা এখানে সায়েন্টিফিক মোডে নিতে হবে, সায়েন্টিফিক মোডে নিতে হলে শিফট চেপে প্রথমে মোড চাপতে হবে, তারপরে দেখো 7 নম্বর চাপতে হবে। 7 নম্বর চেপে এখানে পয়েন্টের পরে কয়টা শূন্য? 2টা শূন্য, তার মানে 3 চাপতে হবে। 3 চাপতে দেখছো যেটা এরকম একটা মান আসছে, ঠিক আছে? এই যে এটা 2.94 10 টু দি পাওয়ার 24, এই যেরকম। তো এটা ক নম্বরের সাথে মিলে গেছে, দেখছো 2.94 10 টু দি পাওয়ার 24 না 4 আর কি। ওকে। 78 নাম্বার, একটি পুকুরের তলদেশের চাপ এত হলে এই পুকুরের গভীরতা কত হবে? তো এই যে এখানে দেখো গভীরতা পি সমান কত বলতো? এইচ রো জি। তো এখান থেকে এইচ এর মান বের করতে হবে। এইচ সমান কত হয়? পি বাই রো জি। তো এখানে পির মান কত? এই যে পির মান আছে, এই যে এটা পির মান তো এটাই, তাই না? তো আমরা কেবল যেটা করলাম সেটার উল্টা আর কি। এখানে 3 মিটার গভীরতা ছিল, এখন 3 মিটার চলে আসলো, দেখছো? এই যে এটা। তারপর এখানে 79 প্লবতার মান নির্ভর করে কিসের উপরে? এটা আয়তনের উপরেও নির্ভর করে, ঘনত্বের উপরেও নির্ভর করে, ত্বরণের উপরে নির্ভর করে, সবগুলোর উপরে নির্ভর করে, ঠিক আছে? কারণ প্লবতা হচ্ছে ভি রো জি। তাহলে এখানে দেখো ভি আছে, ভি কি? আয়তন, রো কি? ঘনত্ব, জি কি? অভিকর্ষ ত্বরণ, তাহলে সবগুলোর উপর নির্ভর করলো। ওকে। এরপর 80 নাম্বার, 1 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং 1 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কোনো সিলিন্ডারকে পানিতে নিমজ্জিত করলে তার উপরে ক্রিয়াশীল প্লবতা কত হবে? প্লবতা হবে ভি রো জি, এটা হচ্ছে সূত্র। এখন দেখো এখানে ভি কত? ভি হচ্ছে এখানে ভি মানে আয়তন, আয়তন সমান হচ্ছে কোনো বস্তুর ক্ষেত্রফল এবং উচ্চতাকে গুণ করতে হবে, রো জি থাকলো। এখন এখানে দেখো ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল 1, আর এখানে এই তোমার উচ্চতাও 1, তাহলে আয়তন কত হবে? একই হবে। 1, তবে এটা সেন্টিমিটার কিউব হবে, তাই না? তাহলে এটাকে আমাদের প্রথমে কি করতে হবে? ইসে কনভার্ট করে নিতে হবে, তোমার মিটারে কনভার্ট করতে হলে আমাদের 100 গুণ 100 গুণ 100 এটা দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটা মিটার কিউব হয়ে গেল। হ্যাঁ, মিটার কিউব হয়ে গেল। এবং এখানে রোর মান কত? যেহেতু এটা পানি, তাই না? বলছে না যে নিমজ্জিত করা হলো পানি, যেহেতু তাহলে 1000, পানির ঘনত্ব কত? 1000 দ্বারা গুণ করব। ওকে। আর জির মান কত? 9.8, এই যে ভাগ করে গুণ করে দিলাম, কত আসে? তাহলে এখানে যে মানটা আসে দেখো এখানে এটাকে আবার সায়েন্টিফিক মোডে আছে তো নরমাল মোডে নিলাম, তার জন্য এইভাবে চাপলাম। এই যেটা, এই দেখো এত মান 0.0098 এরকম একটা মান আসে, ঠিক আছে? 1 নম্বর হবে। ও আচ্ছা, এটা তো সায়েন্টিফিক মোডেই আছে, তাহলে এটাকে আবার সায়েন্টিফিক মোডে নিলাম। তো সায়েন্টিফিক মোডে 9.8 আসে এরকম, ঠিক আছে? 9.8 10 টু দি পাওয়ার -3। 81 নম্বর, 100 কেজি ভরে কোনো একটি বস্তুর আয়তন 0.2 মিটার কিউব বস্তুটি পানিতে ছেড়ে দিলে কি হবে? পানিতে ছেড়ে দিলে অর্ধেক নিমজ্জিত অবস্থায় ভাসবে। অর্ধেক 1 কেজি, যেহেতু 100 কেজি ভরে একটা বস্তুর আয়তন 0.2 মিটার কিউব বস্তুটি পানিতে ছেড়ে দিলে কি হবে? এখানে দেখো বস্তুটার কি আছে? আয়তন দেওয়া আছে। তো এখানে বস্তুটার ঘনত্ব কত হবে? ঘনত্ব সমান রো সমান হচ্ছে ঘনত্ব রো সমান হচ্ছে এম বাই ভি, বুঝছো? এটা আমরা জানি। তো এম এর মান কত? এম এর মান হচ্ছে 100, আর ভির মান কত? এখানে ইসের ভির মান কত? হ্যাঁ, 0.2 দেওয়া আছে। এখন 0.2 যদি আমরা ভাগ করে দেখো 100 কে 0.2 দ্বারা ভাগ করো, 100 ভাগ 0.2, এখানে কত আসে দেখো? 500 আসে না? 500, এই যে 500। এখন 500 আসলো। এখন এই দেখো বস্তুর ঘনত্ব কত? বস্তুর ঘনত্ব হচ্ছে 500,
আর এখানে তাহলে বস্তুর ঘনত্ব ভাগ হচ্ছে পানির ঘনত্ব দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? কত আসে তাহলে দেখো, এখানে এখানে বস্তুর ঘনত্ব হচ্ছে 500, আর এখানে পানির ঘনত্ব হচ্ছে 1000 জানি আমরা। তো এখানে আর এখানে 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে কত পার্সেন্ট সেটা বের করে দেবো। কাটাকাটি করলাম, এখানে আসে 50%। তার মানে অর্ধেক নিমজ্জিত অবস্থায় ভাসবে, মানে অর্ধেক ডুবে যাবে অর্ধেক ভাসবে, এরকম একটা অবস্থা, ঠিক আছে? খ নম্বর আনসার, ক নম্বর হবে এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে, ঠিক আছে? এটা বের করতে হবে। কাঠের ঘনত্ব দেওয়া আছে আর পানির ঘনত্ব দেওয়া আছে, তো সেম ভাবে একই ভাবে বের করতে হবে। দেখো এই যে বস্তুর কাঠের ঘনত্ব কত, এই তোমরা যেটা করবে 500 থেকে ভাগ করবে কত দ্বারা, 1000 দ্বারা, এবং গুণ করবো হচ্ছে 100 দ্বারা, ঠিক আছে? দেখো এখানে কাটাকাটি যায়, এই যে কাটাকাটি গেল, ঠিক আছে? এই শূন্য আর শূন্য কাটা গেল, এখানে তাহলে 50 থাকলো, ঠিক আছে? এই যে 50 থাকলো, 50% এটা, ঠিক আছে? তাহলে এটা 50%, এই যে 50%। এরপরে 83 নম্বর, 5 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপরে 2 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে কত চাপ সৃষ্টি হয়? চাপ আমরা জানি, চাপ এফ সমান হচ্ছে, এফ সমান কি বলতো? চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, এফ বাই মানে পি সমান এফ বাই এ। এখন দেখো এফ এর মান কত? 2, এর মান কত? এর মান হচ্ছে 5, এটাকে সেন্টিমিটার আছে মিটারে নিতে 10⁻⁴ দ্বারা গুণ করতে হবে। এখন এটা হিসাব করে দেখতে হবে কত আসে। দেখো এখানে 2, এটাকে ভাগ করব কত দ্বারা? অবশ্য ব্র্যাকেট দিতে হবে হিসাব করতে গেলে, 5 × 10⁻⁴। এই দেখো 10⁻⁴ ভাগ করলাম কত আসে? 4000 প্যাসকেল। এই যে লাস্টেরটা ঘ ঘ চাপের একক নিচের কোনটি? চাপের একক হচ্ছে কেজি মিটার, কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে 85 নম্বর, একটি ধারালো ছুরি দ্বারা সহজে কোনো বস্তু কাটা যায় কেন? ধারালো ছুরি দ্বারা কাটানো ধারালো প্রান্তের ক্ষেত্রফল কম বলে, ঠিক আছে? এটা হচ্ছে খ নম্বর আনসার। 86 নম্বর, 0.1 মিটার লম্বা পানিপূর্ণ সিলিন্ডার আকৃতি পাত্রের তলায় কি পরিমাণ চাপ অনুভূত হয়? তো এখানে সিলিন্ডার আকৃতির 0.1 মিটার লম্বা একটা পানিপূর্ণ সিলিন্ডার আকৃতি পাত্রের তলায় কি পরিমাণ চাপ অনুভূত হবে? তো এখানে চাপ সমান কি জানি আমরা? এইচ রো জি না? এখন দেখো এইচ 0.1, রোর মান 1000, আর জির মান হচ্ছে 9.8। এখন এটাকে গুণ করি তাহলে কত আসে? 0.1 গুণ এখানে 1000 দিয়ে গুণ করে দিলাম, গুণ 9.8 দ্বারা গুণ করলাম, এই যে কত হয়? 980। এটার অ্যান্সার খ নম্বর, 980। তারপরে তরলের চাপ কিসের উপর? গভীরতার সমানুপাতিক, ঠিক আছে? এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে পি সমানুপাতিক কত? এইচ না? এইচ, এই যে রো আর জি, এই দুটো তো কনস্ট্যান্ট। আচ্ছা, এরপর 88 নম্বর, 10 কেজি ভরের একটা বস্তু পানিতে নিমজ্জিত করলে ওজন অর্ধেক হয়ে যায়, পানির প্লবতা কত হবে? প্রথমে এই বস্তুটার ওজন বের করব। ওজন কত হয়? দেখো 10 কেজি ভর, এর 9.8 দ্বারা গুণ করলাম, তাহলে ওজন পেয়ে গেলাম। তাহলে 9.8 কত হলো? এখানে 98। যেহেতু এখানে বলছে ওজন অর্ধেক হয়ে যায়, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে 49 হয়, এই যেটা 41। দেখছো, বলছে না অর্ধেক হয়ে যায়, এই জন্য। এরপরে 89, 200 গ্রাম ভরের 250 সেন্টিমিটার কিউব আয়তনে একটি বস্তুকে পানিতে ছেড়ে দিলে কি হবে? তা এখানে বলছে 200 গ্রাম ভরের, 200 ভর হচ্ছে 200 গ্রাম। এখন এটার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কি বের করব বলতো? ঘনত্ব বের করতে হবে। ঘনত্ব সমান রো সমান কত? এম বাই ভি। এখন দেখো এখানে এম কত? 200, কিন্তু এখানে 10⁻³ দ্বারা এটাকে কেজিতে, এখানে যেহেতু গ্রামে আছে তাই কেজিতে নিয়ে নিলাম। এখানে ভাগ করতে হবে কত দ্বারা? 250 এখানে সেন্টিমিটার কিউব আছে, এখানে মিটার কিউবে নিতে হলে 10⁻⁶ দ্বারা গুণ করে নিতে হবে, ঠিক আছে? এখন যেটা হিসাব করে যেটা হবে সেটা হবে এর ঘনত্ব। আচ্ছা, তো এটা একটু হিসাব করি কত আসে। উপরে আছে 200 গুণ 10⁻³ ভাগ হচ্ছে 250 10⁻⁻6 কত হবে? 800। এখানে আসছে 800 হচ্ছে কিন্তু। তো এবার কি করব? এই যে 800 হলো, এটাকে আমাদের পানির ঘনত্ব কত? 1000 দ্বারা ভাগ করব, ভাগ করে এটাকে 100 দ্বারা গুণ করব, তাহলে কত আসে? দেখো এখানে 1 2 3টা শূন্য, 1 0 1 0 1 0 কাটা গেল, কত থাকে? 80%, তাই না? তার মানে এখানে 80% ডুবে থাকবে, এই যে
ডুবে থাকা অংশ পেরে গেলাম। দেখছো এই যে মিলে গেছে, 80% ডুবে থাকবে। বলছে না পানিতে ছেড়ে দিলে কি হবে, 80% ডুবে থাকবে। তাহলে ভেসে থাকবে কত পার্সেন্ট, 20% ভেসে থাকবে। মনে করো এখানে 80% ডুবে থাকা না হলে এখানে লেখলো আছে 20% ভেসে থাকবে, তো ওটাও কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে না, ডুবে যদি যায় 80%, তাহলে 20% ভেসে থাকবে। এরপরে 90 নম্বর, বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হলে নিচের কোনটি ঘটবে। নিচের কোনটি, দেখো বস্তুর ওজন আর বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন যদি সমান হয়, তাহলে এখানে এটা কি হবে, বস্তু তরলের সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান থাকবে, মানে ভাসবেও না ডুববেও না, ভাসবেও না ডুববেও না, ওরকম একটা অবস্থা থাকবে। ঠিক আছে, যদি সমান হয় এরকম থাকবে। 91 নম্বর, একটি তরল পূর্ণ পাত্রে তলদেশে তরল দ্বারা প্রযুক্ত চাপ যে বিষয়ের উপর নির্ভর করে না, কোনটার উপর নির্ভর করে না, তরলের ক্ষেত্রফলের উপরে নির্ভর করে না। 92, তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় নিচের কোনটির জন্য। ওজন হারায় হচ্ছে ঊর্ধ্বমুখী বলের কারণে ওজন হারিয়ে ফেলে। তারপরে 93 নম্বর, বস্তুর ওজন তরলের প্লাবতার চেয়ে বেশি হলে কি হবে, বেশি হলে, যখন বেশি হয়ে যাবে তখন সম্পূর্ণ ডুবে যাবে। ঠিক আছে, বস্তুটি তরলে সম্পূর্ণ ডুবে যাবে, কম হলে ভেসে থাকবে, সমান হলে নিমজ্জিত অবস্থায় ভাসবে। আচ্ছা, এরপরে 94, পানি ও কেরোসিনের ঘনত্বের অনুপাত দেওয়া আছে। কোন বস্তু পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসালে বস্তুটি কেরোসিনে কি হবে, বলছে কি যে পানি এবং কেরোসিনের ঘনত্বর অনুপাত হচ্ছে 5:4। তার মানে বোঝা যাচ্ছে যে পানির ঘনত্ব আর হচ্ছে কেন কত, ইসের ঘনত্ব, কেরোসিনের ঘনত্বের অনুপাতটা এরকম। তো কোনো বস্তু যদি পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসলে বস্তুটি কেরোসিনে কি হবে, মানে একটা বস্তু যদি পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসমান থাকে, ঠিক আছে, নিমজ্জিত অবস্থায় ভাসমান মানে কি, ডুবতেছেও না ভাসতেছেও না, সেটার ঘনত্ব কিন্তু পানির ঘনত্বের সমান। তো পানির ঘনত্বের যদি সমান হয় সেটা কি হয়ে যাবে, পানির ঘনত্বের সমান যদি হয়, পানির ঘনত্বের সমান, দেখো এখানে পানির ঘনত্ব কিন্তু বেশি, তাই না, একটা বস্তুর পানি ঘনত্ব যদি বেশি হয়, যার ঘনত্ব বেশি, এখানে দেখো কেরোসিনের ঘনত্ব কিন্তু পানির ঘনত্বের চেয়ে কম, তাই না, তাহলে একটা বস্তুর যদি ইয়া করা হয়, তাহলে ওই বস্তুটারও পানির ঘনত্বের সমান যেহেতু, তাহলে এই যে কেরোসিনের চেয়ে ঘনত্ব কিন্তু বেশি হবে, যেহেতু কেরোসিনের চেয়ে ঘনত্ব বেশি হবে তাহলে সেটা ডুবে যাবে, এই যে ডুবে যাবে। হ্যাঁ, অর্কের ঘনত্ব এত হলে পানিতে ভাসিয়ে দিলে তার কত অশতাংশ পানির নিচে থাকবে। তাহলে পানির নিচে থাকবে কতটুকু একটু দেখি, দেখো এখানে ঘনত্ব কত, 0.25 10⁻³ কত 3, একে 10⁻³ মানে পানির ঘনত্ব দ্বারা ভাগ করলাম, ভাগ করে 120 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করবো, স্যার এটা কাটা যায়, তাহলে এখানে কত আসে দেখো, এখানে আছে কত 0.25 গুণ হচ্ছে 100, 25%। তাহলে 25% কি বলতো, 25% পানির নিচে থাকবে, বলছে যে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ইয়ে থাকবে, নিচে থাকবে। দেখো এই যে 25% কিভাবে আসলো, দেখো মূলত এখানে এই যে 25% আমরা এইভাবে বের করেছি, আমরা তো এই ধরনের অঙ্ক আরো অনেক করেছি, তাই না, এই যে এইভাবে। এরপর 96 নম্বর, চাপের একক কোনটা হবে, চাপের একক হবে নিউটন পার মিটার। দেখো চাপ সমান কত, চাপ সমান F/A, এইটা আছে সূত্র, F/A। এখন দেখো এই যে উপরে আছে এফ এর একক কি বলতো, এফ এর একক হচ্ছে নিউটন। আর নিচে কি আছে বলতো, নিচে আছে কি মিটার স্কোয়ার, তো মিটার স্কোয়ার, তাই না, এরকম মিটার স্কোয়ার আছে। তো এটাকে কি হবে, নিউটন পার মিটার স্কোয়ার, এটা একটা একক, আর একটা একক আছে প্যাসকেল। তাহলে এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে প্যাসকেল, আর 2 নম্বর কিন্তু হবে না এখানে, এটা ঠিক আছে, লাস্টেরটা হবে। তার মানে এটা খ নম্বর হবে, 1 এবং 3। তরলের অভ্যন্তরে চাপ বাড়ে, কখন বাড়ে, তরলের অভ্যন্তরে চাপ কখন বাড়বে বলতো, যখন গভীরতা বাড়বে এবং যখন ঘনত্ব বাড়বে। 98 নম্বর, প্লাবতা কি, প্লাবতা হলো বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজন, ঠিক আছে, এটা লব্ধি ঊর্ধ্বমুখী বল এবং ভি রো জি, এইটার অ্যান্সার সবগুলোই হবে। এরপরে 99 নম্বর, বস্তুর ওজন W1, প্লাবতা W2 এবং বস্তু তরলে ভাসলে নিচের কোনটা সঠিক হবে। দেখো যদি ভাসে, কখন ভাসবে বলতো, যদি বস্তুর প্লাবতা এবং বস্তুর ওজন এবং প্লাবতা যদি সমান হয় তাহলে ভাসতে পারে, ঠিক আছে, অথবা আরেকটা কারণেও ভাসতে পারে, যদি বস্তুর মানে প্লাবতা যদি বস্তুর ওজনের চেয়ে যদি বেশি হয় তাহলেও এরকম নিমজ্জিত অবস্থায় ভাসমান থাকতে পারে, ঠিক আছে, এটা আনসার হবে খ নম্বর এইটা। তারপরে
এখানে আমাদের 100 থেকে 100 এবং 101 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 55 কেজি ভরের এক ব্যক্তি রাস্তায় হেঁটে যাচ্ছে, তার জুতার তলায় ক্ষেত্রফল হচ্ছে এত মিটার এবং জুতার ভর হচ্ছে 200 গ্রাম। তাহলে লোকটির ওজন কত হবে? ঠিক আছে, তো লোকটির ওজন কত? ডব্লিউ সমান হচ্ছে এমজি। এম এর মান কত? দেখো এখানে বস্তুর ওই লোকটার ভর দেওয়া আছে 55 কেজি, আর ওই বস্তুটা হেঁটে যাচ্ছে না, তো বলছে এক ব্যক্তি হেঁটে যাচ্ছে, তার জুতার তলার ক্ষেত্রফল এত এবং জুতার ভর সহ দেওয়া আছে। তো ওই ভরটাও কিন্তু যোগ করতে হবে। দেখো 200 গ্রাম আছে ভর দেওয়া আছে, এই 200 গ্রাম ভাগ হচ্ছে, আচ্ছা ভাগ 10⁻³ তাহলে এটা কি হয়ে গেল? -3 দ্বারা গুণ করলে ওজন পাওয়া গেল। ঠিক আছে, আর তারপরে আরো 55, তাহলে এটা টোটাল হলো তার ভর হচ্ছে 55.2। 55.2 একে ভাগ করতে হবে 0.0 কত দ্বারা? দেখো 0.002 দ্বারা, তাই না? 0.02 ভাগ করলে কত আসে? দেখো এই যেটা, ঠিক আছে, কত আসে এখানে? আচ্ছা একটু সমস্যা হয়েছে। প্রথমে দেখো বলছে যে প্রথমে লোকটির ওজন বের করতে হবে, তাই না? লোকটির ওজন 55 গুণ 9.8 না, এটা ডব্লিউ সমান এমজি জানি আমরা। জানি ডব্লিউ সমান কত বলতো? আমরা জানি ডব্লিউ সমান হচ্ছে এমজি। তো ডব্লিউ সমান যেহেতু এমজি, এর জন্য কত হবে? ওজন হবে এত। মূলত ওজন হবে এরকম, দেখো 55 আর ওই যে ওইসের ভর যোগ করে দিতে হবে। ঠিক আছে, এত হলো গুণ একে 9.8 দ্বারা গুণ করতে হবে। কত আসে দেখো এখানে? ওই যে প্রায় 540, কিন্তু এখানে 540 তো নাই, কাছাকাছি আছে যেটা সেটাই ওইভাবে দিলাম। এখানে ওরা যেটা করেছে সেটা হচ্ছে ওই ইসের তোমার জুতার যে ভর আছে সেটাকে বাদ দিয়ে করেছে। আচ্ছা, জুতার উপরে কি পরিমাণ চাপ পড়বে, জুতার উপরে কতটুকু প্রেসার পড়বে, ঠিক আছে, এটা মূলত এটাই আমরা বের করেছিলাম প্রথমে ভুল করে। এখানে দেখো এখানে চাপ প্রেসার পি সমান কত বলতো? এফ বাই এ না, এখানে এফ এর মান আমরা কত পেয়েছি বলতো? 439, তাই না? এটাকে ভাগ করব কত দ্বারা? ওই যে বস্তুটার মানে ইসের ক্ষেত্রফল দ্বারা, এই যে ভাগ করলাম, কত আসে দেখো? এই যে 26,950, 26,950, যেটা গ নাম্বার। এরপর দেখো নিচের চিত্রের আলোকে 102 এবং 103 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 102 প্রদর্শিত তরলের ঘনত্ব কত হবে? এখানে তরলের ঘনত্ব বের করতে হবে। তো তরলের ঘনত্ব, হ্যাঁ, তরলের ঘনত্ব কত হবে? তো যেহেতু এখানে লেখা আছে পানি, অঙ্ক না করে বোঝা যাচ্ছে পানি যেহেতু, তাহলে এখানে 1000 কেজি পার মিটার কিউব হবে। ওকে, এবং পাত্রের তলায় তরল কর্তৃক চাপের মান কত হবে? দেখো চাপ সমান কত বলতো? এইচ রো জি। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এইচ এর মান কত? এখানে এইচ এর মান ওই দেখো 20 সেন্টিমিটার দেওয়া আছে। এটাকে 100 দ্বারা গুণ করলে মিটার, সরি ভাগ করলে 100 মিটার চলে আসলো। এটা হচ্ছে এইচ এর মান। রোর মান কত? রোর মান আছে 1000, কারণ পানি যেহেতু। আর এখানে 9.8 দ্বারা গুণ করতে হবে, কারণ জি এর মান আছে 9.8। কত হয়? 1960। দেখো এটার আনসার 1960 মিলে গেছে, তাই না? নিচে তথ্যের আলোকে 104, 105 নং প্রশ্ন উত্তর দিতে হবে। 500 গ্রাম ভরের একটা বস্তুর আয়তন দেওয়া আছে 65 সেন্টিমিটার কিউব, পানির ঘনত্ব দেওয়া আছে এত, তাহলে বস্তুটার ওজন বের করতে হবে। তো ওজন কত? প্রথমে হচ্ছে ওজন, ডব্লিউ সমান কত? ডব্লিউ সমান হচ্ছে এমজি। এখানে বস্তুটার ভর দেওয়া আছে কত? 500 গ্রাম। 500 একে 1000 দ্বারা ভাগ করব, তাহলে কেজিতে চলে আসলো, গুণ 9.8 দ্বারা গুণ করব, কারণ ডব্লিউ সমান হচ্ছে এমজি, এম এর মানে জির মান দিলাম। ঠিক আছে, কত? 4.9 মানে খ নম্বর। এরপরে বস্তুটিকে পানিতে ছেড়ে দিলে কি হবে? বস্তুটিকে পানিতে ছেড়ে দিলে দেখো বস্তুর ভর কত, ঘনত্ব কত বলতো? 1000, পানির ঘনত্ব 1000, আর বস্তুর ঘনত্বটা কত আছে দেখো? বস্তুর ঘনত্ব 500, এবং ঘনত্ব সমান রো সমান কত? আমরা জানি m/v, তাহলে তো এখানে 500 আর ভাগ হচ্ছে ভির মান কত? 64। তো এটাকে প্রথমে তো আমাদের একটু কনভার্ট করতে হবে কিসে? এই যে ভরটাকে আমাদের কেজিতে নিতে হবে, তাহলে এর সাথে আমাদের 10⁻³ দ্বারা গুণ করলাম, আর এখানে এটাকেও মিটারে নিতে হবে, 10⁻6 দ্বারা গুণ করতে হবে। তাহলে টোটাল কত আসে দেখো? প্রথমে আছে 500 গুণ 10⁻³ ঠিক আছে, ভাগ, এটাকে ভাগ করব কত দ্বারা? 64 গুণ 10⁻6 দ্বারা কত আসে দেখো? এই যেখানে অনেক বড় একটা মান আছে না, অনেক বড় মান মানে 7000 আছে, আর পানি ঘনত্ব আছে 1000, তাই না? তাহলে এখানে কি হবে বলতো?
বস্তুটিকে পানিতে ডুবে যাবে। কারণ কি, বস্তুর ঘনত্ব বেশি হচ্ছে, এখানে বস্তুর ঘনত্ব এত আর পানির ঘনত্ব তো মাত্র 1000, আরে 7000। যদি 7000 হয় তাহলে এর যেহেতু ওজন বেশি, মানে ঘনত্ব বেশি, তাহলে বস্তুটি পানিতে ডুবে যাবে এবং প্লবতা বস্তুর ওজনের চেয়ে কম হবে। প্লবতা বস্তুটির ওজনের চেয়ে কি হবে, কম হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা आंसर হবে ক। 106 নম্বর প্রশ্ন, হাত ঘষলে তাপ উৎপন্ন হয়, এটি শক্তির কি ধরনের রূপান্তর? এটি শক্তির যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি রূপান্তর। 107, 5 কেজি ভরে একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ উচ্চতায় এর যান্ত্রিক শক্তি কত হবে? তো সর্বোচ্চ উচ্চতায়, দেখো সর্বোচ্চ উচ্চতায় এর যান্ত্রিক শক্তি মানে কি, সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি বলতে এখানে সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে বিভব শক্তি রয়েছে, এমজি এইচ হিসাব করতে হবে। ঠিক আছে, এখন সর্বোচ্চ শক্তি মানে এইচ এর মান কত এখানে বের করে নিতে। এইচ সমান হচ্ছে ভি স্কয়ার বাই কত 2g। এখন দেখো এখানে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 5, 5 5 25, যেহেতু স্কয়ার আছে 5 5 25 আর 2 × 9.8। এখানে সর্বোচ্চ উচ্চতা আগে বের করে নিতে হবে। ঠিক আছে, কত হয়, 25 ভাগ হচ্ছে 2 × 9.8। এখানে কত আসে দেখি, এই যে মানটা সর্বোচ্চ উচ্চতা আসে এত, এই যে 1.25755 এরকম, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। এখন আমরা জানি এই এখানে সর্বোচ্চ ই সমান কত, সর্বোচ্চতায় ই সমান এমজি এইচ। এখানে সরি এখানে একটু ভুল হয়েছে, ভুল বলতে এখানে ভরের মান ভুল করা হয়েছে। ভর তো দেওয়া আছে 50, বেগ দেওয়া আছে কত, বেগ দেওয়া আছে 50 স্কয়ার করতে হবে, 50 স্কয়ার বাই 2 × 9.8 কত আসে তাহলে এখানে দেখি, এখানে 5 দেখো 50 স্কয়ার, এটাকে ভাগ করতে হবে কত দ্বারা, 2 × 9.8 দ্বারা। তাহলে এটা সর্বোচ্চ উচ্চতা পাওয়া গেল, সর্বোচ্চ উচ্চতা এত, গুণ একে 9.8 দ্বারা গুণ করলাম, গুণ একে ভর দ্বারা গুণ করতে হবে। এই বস্তুটার ভর কত দেখো, বস্তুটার ভর হচ্ছে 5 কেজি। এই যে এবার হয়ে যাবে ইনশাআল্লাহ। এনি কত, 6250 খ নাম্বার। ঠিক আছে না, এইভাবে। 108 নাম্বার, শক্তির সবচেয়ে সাধারণ রূপ নিচের কোনটি? সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। 109 নাম্বার, 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 10 কেজি ভরের একটি বস্তুর উপরে গতির দিকে আরো এত জুল শক্তি প্রদান করা হলো, বস্তুটির বেগ কত হবে? বস্তুটির বেগ বের করতে হবে। তো দেখো এই অঙ্কটা একটু ব্যতিক্রম। প্রথমে আমাদের কি করতে হবে জানো, প্রথমে দেখো 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল, তাহলে ওই সময় আমাদের গতিশক্তি বের করতে হবে। গতিশক্তির সূত্র হচ্ছে ই সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। খেয়াল করে এখানে হাফ এম, এম এর মান কত, এখানে এম এর মান হচ্ছে 10, 10 গুণ ভি স্কয়ারের মান কত, ভির মান কত, দেখো ভির মান হচ্ছে 5, 5 5 25। ওকে, কাটাকাটি করলাম, এখানে কত আছে 5 আসে, তাহলে 5 গুণ 100, তাহলে কত আসে এখানে, দেখো এখানে 5 গুণ হচ্ছে 25, 5 গুণ হচ্ছে 25, কত 125, 125, এই যে 125। এই সাথে 20 যোগ করতে হবে আরো, কারণ আরো 20 জুল শক্তি দেওয়া হয়েছে, 20 যোগ করলাম, তাহলে কত 145 হয়ে যায়, এত জুল। ওকে, খুবই সুন্দর কথা, এত জুল হলো, এটা হচ্ছে গতি শক্তি হলো 145 জুল, 145 জুল। এখন এই অবস্থায় এর বেগ বের করতে হবে ওই সময়। তাহলে এখানে আবার আমরা জানি ইকে সমান কত, হাফ এম ভি স্কয়ার। এখন ভি স্কয়ার সমান কি লেখা যায়, এখান থেকে দেখো এম ভি স্কয়ার সমান লেখা যায় এই 2টা এটার সাথে গুণ হয়ে যাবে 2e। ঠিক আছে, আর ভাগ, এবার ভি স্কয়ার সমান কত হবে 2e ভাগ হচ্ছে কত m। ওকে, এখন ভির মান কত, ভি সমান √2e ভাগ হচ্ছে m, 2e ভাগ হচ্ছে m। ওকে, এখন 2 × এর মান কত 145 ভাগ হচ্ছে কত m এর মান কত, এই দেখো এর মানে দেওয়া আছে 10, 10 দ্বারা ভাগ করলাম, মাশাআল্লাহ। এবার কত আসে দেখি, রুট দিলাম, রুট দিয়ে হিসাব করবে এখানে 2 × হচ্ছে 145, 145 তাই না, 145 ভাগ হচ্ছে 10, এই যে মানটা কত আসে দেখো 5.38 তাই না, এই দেখো 5.38, এটা কিন্তু অ্যান্সার আছে, খ নাম্বার অ্যান্সার হবে। এরপর 110 বলছে যে 50 কেজি এবং 100 কেজি ভরে দুজন ব্যক্তি যথাক্রমে এত এবং এত বেগে দৌড়াচ্ছে, তাদের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? প্রথম ব্যক্তির গতিশক্তি দ্বিতীয় শক্তির দ্বিগুণ, এটা বলছে আর কি। দেখো এখানে আমরা যদি
গতিশক্তি সূত্র জানি। গতিশক্তি সূত্র কি বলতো? ইকে সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার, এটা জানি। ঠিক আছে, এখন বলছে যে প্রথম ব্যক্তির গতিশক্তি দ্বিতীয় শক্তির দ্বিগুণ হয় কিনা, দ্বিতীয় ব্যক্তির গতিশক্তির দ্বিগুণ হয় কিনা। আমরা এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রথম লোকের গতিশক্তিকে দ্বিতীয় লোকের গতিশক্তি দ্বারা ভাগ করে ফেলতে পারি। তাহলে কত হয়? হাফ এম ভি স্কয়ার, তার মানে এম ওয়ান ভি ওয়ান এর স্কয়ার, ভাগ হাফ এম টু ভি টু এর স্কয়ার। এখানে কত হয়? হাফ এম ওয়ান ভি ওয়ান এর স্কয়ার গুণ, এটা উল্টে যায়, হ্যাঁ, 2 চলে যায় উপরে, আর এই যে এম টু বাই ভি টু এটা নিচে চলে আসে, 2 উপরে যায় আর নিচে আছে এম টু ভি টু স্কয়ার, এটা কাটা যায়। ওকে, এখন দেখো ই ওয়ান ভাগ হচ্ছে ই টু সমান কত হয়? এম ওয়ান কত? এখানে এম ওয়ান এর মান দেখো, ওই বস্তুর এম ওয়ান এর মান হচ্ছে 50 কেজি, তাহলে এখানে এম ওয়ান এর মান হচ্ছে 50 কেজি গুণ এখানে ভি ওয়ান এর মান কত? দেখো ভি ওয়ান এর মান হচ্ছে 4, তাহলে 4 দিলাম, ভাগ হচ্ছে এম টু এর মান হচ্ছে 100, আর এখানে 4 এর স্কয়ার দিতে হবে। ঠিক আছে, ভি টু এর মান কত? 2, তাই না? 2 এর স্কয়ার, এই যে কারণ যে 2 বলছে যে বেগ। ওকে, খুব সুন্দর করে হিসাব করতে হবে, কাটাকাটি করলে এখানে কত আসে? 2 আসে। ওকে, তাহলে উপরে আসে 16, স্কয়ার করলে 16 হয়, আর নিচে কত? 2 গুণ 2 গুণ 4, কাটাকাটি যে এখানে 4 আসে, এখানে 2 আসে, এই যে এরকম। এখন ই ওয়ান সমান কত হবে? এই টুর সাথে এই ই টুটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, এর মানে কি দেখো, প্রথম ব্যক্তির গতিশক্তি আছে এটা, প্রথম ব্যক্তির গতিশক্তি আছে, দ্বিতীয় যে ব্যক্তি গতিশক্তি তারও দ্বিগুণ, তার মানে ডাবল হবে। ঠিক আছে, দ্বিগুণ হবে, আনসার হবে ক, প্রথম ব্যক্তির গতিশক্তি দ্বিতীয় ব্যক্তির দ্বিগুণ, গতিশক্তি দ্বিগুণ। 111, একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠালে এর মধ্যে কোন শক্তি জমা থাকে? জমা শক্তি বিভব শক্তি। ঠিক আছে, 5 কেজি ভরের একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে কোন উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে? তো দেখো এই অঙ্কটা খুবই মজার, বুঝছো? এটা কিভাবে আমরা করতে পারি? হ্যাঁ, বলছে যে 5 কেজি ভরের একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে কোন উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। দেখো, মনে করো একটা বস্তুকে উপরের দিকে দিচ্ছে এরকম, তো এখান থেকে ভূমি থেকে, এখানে আছে ভূমি থেকে এক্স উচ্চতায়, এখানে যে কি হবে? বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হয়ে যাবে। ওকে, তো এখানে এই উচ্চতায় মনে করো এটা ভূমি হচ্ছে এ বিন্দু, আর ওই উচ্চতা হচ্ছে বি বিন্দু, তো বি বিন্দুতে বিভব শক্তিকে ইপি দ্বারা যদি প্রকাশ করি, তাহলে এই বিভব শক্তি কত হবে? এমজি এক্স হবে, আর গতিশক্তি কত হবে? গতিশক্তি ই কে দ্বারা যদি প্রকাশ করি, ই কে সমান কত হবে? হাফ এম ভি স্কয়ার হবে। এখন কথা হচ্ছে যে এইখানে মানে বি বিন্দুতে ভি স্কয়ারের মান কত হবে? ভি স্কয়ার সমান আমরা জানি ইউ স্কয়ার, উপরের দিকে যাচ্ছে তার জন্য -2 জি এইচ দিতে হয়, তাহলে যেহেতু এখানে উচ্চতা আছে এক্স, তাহলে এক্স দিলাম এখানে। ঠিক আছে, এখন এই যে ইউ এর স্কয়ারে ইউ এর মান কিন্তু 50, মানে আদি বেগ 50 মিটার পার সেকেন্ড, এই বেগেই কিন্তু দেওয়া হয়েছে। ওকে, তাহলে এখানে ইউ এর মান আমরা একটু পরে বসাই, আপাতত এটা থাক, এর লাস্টে মান বসাবো। এখন বলছে কি যে বিভব শক্তি সমান গতিশক্তি, তাই না? গতিশক্তির কত? অর্ধেক বলেছে, মানে হাফ। ঠিক আছে, হাফ ইন্টু ইকে গতিশক্তির দেখো এখানে বলছে না যে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, তো যার অর্ধেক, দেখছো যে শব্দটা লাস্টে এর থাকবে, র থাকবে, তার সাথে ওই অর্ধেক বা দ্বিগুণ বা তিনগুণ যাই হোক ওর সাথে গুণ করে দিতে হবে, তো দিলাম। এখন এই টুটা আমরা চাইলে এই টুটা এর পাশে নিয়ে আসতে পারি, তার মানে 2 ইপি, এই ইপি এর মান কত? এমজি এক্স, আর ইকে এর মান কত? ইকে এর মান হচ্ছে হাফ এম ভি স্কয়ার, এইভাবে। ঠিক আছে, এখন দেখো এই এম, এই পাশের এম কাটা দিলাম, আর এই টুটা আবার এর সাথে গুণ করে দেব, তাহলে এখানে হচ্ছে 6gx হয়ে যাচ্ছে, 6gx। আর এই ভি এর স্কয়ারের মান কত? দেখো ভি স্কয়ারের মান সূত্র, এই যে এই সূত্রটা, ইউ স্কয়ার, এই যে ইউ স্কয়ার -2gx। ওকে, এখন দেখো এই যে -2gx আর এই পাশে 6, সরি এখানে তো 4gx, তাহলে এখানে 6gx হয়ে যায়, তাই না? মানে এটা এর সাথে গুণ করে দিলাম, এই পাশে থাকে ইউ স্কয়ার। ওকে, তো এখান থেকে দেখো এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে ইউ স্কয়ার ভাগ হচ্ছে 6 ইন্টু জি। এখন দেখো এখানে ইউ এর মান কত? 50 কে স্কয়ার করতে হবে, ভাগ হচ্ছে 9.8, 6 ইন্টু 9.8। এখন এখানে কত আসে মানটা? দেখো এখানে কত আছে? 50। প্রথমে আমরা 50 কে স্কয়ার করব, স্কয়ার করলাম, ভাগ হচ্ছে কত? 6
9.8। মাশাআল্লাহ, কত আসে দেখি। এখানে দেখো 42.51। আলহামদুলিল্লাহ, দেখছো হয়ে গেল, খুব সুন্দর করে হয়ে গেল, তাই না? এভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে হবে। এরপরে 113 নম্বর, একটি বস্তুকে ভূমি থেকে উঠিয়ে টেবিলে রাখলে, যদি আমরা এখানে ভূমি ছিল, ভূমি থেকে টেবিলের উপরে রাখলাম, তাহলে কি হলো? এখানে রেখে দিলাম, রাখলে এখানে যে কৃত কাজ হবে বিভব শক্তির সমান। বিভব শক্তিটাকে এখান থেকে একটু আনছি না, এখানে ই সমান হবে কত? mgh। আর সেটাই কাজ হবে, মানে কৃত কাজ হবে ওই গতি মানে বিভব শক্তির সমান, মানে ওইখানে রেখে দিলে তো সমস্ত শক্তি বিভব শক্তিতে কনভার্ট হয়ে যাবে। এরপরে 114 নম্বর, যেটুকু বিভব শক্তি খরচ হয় ঠিক সেটুকুই গতিশক্তি অর্জিত হয়। এটি মূলত কি? এটি মূলত যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। তারপরে দেখো 115 নম্বর, শক্তির নিত্যতার ক্ষেত্রে কি হবে? শক্তি সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায়, সবগুলো হবে অ্যান্সার। 16 নম্বর, কোন বস্তুর গতিশক্তি 4 গুণ করা হলে 4 গুণ হবে যদি এর ভরবেগ 4 গুণ হয়। দেখো গতিশক্তি সমান কত? হাফ এম ভি স্কোয়ার। এখন একটা বস্তু যদি ভর 4 গুণ হয় তাহলে গতিশক্তি 4 গুণ হয়ে যাবে। আবার যদি বেগ দ্বিগুণ করলে, দেখো 2 গুণ যদি আমরা করি, হাফ এম ইন্টু 2 ভি স্কোয়ার, তো এখানে 2 হাফ এম ভি স্কোয়ার, এবং এর সাথে আরো কত হয়েছে বলতো? হয়ে যাচ্ছে না, দেখো 4 গুণ, তাহলে 4 হয়ে যাচ্ছে, তার মানে 4 গুণ বেড়ে যাচ্ছে, তার মানে এখানে বেগ দ্বিগুণ করলে 4 গুণ হয়ে যাচ্ছে, তার মানে এটা আনসার 1 আর 2 হবে। 17 নম্বর, স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভূমি স্পর্শ করার মুহূর্তে কি হবে? একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়তেছে, এখানে ভূমি স্পর্শ করবে, সমস্ত শক্তি বিভব শক্তি হয়ে যাবে না, এখানে তো গতিশক্তি থাকবে, তাই না? সমস্ত শক্তি গতিশক্তি, এখানে সব শক্তি গতিশক্তি হবে এবং বিভব শক্তি তখন শূন্য হবে। এটা 2 এবং 3, অর্থাৎ ঘ নাম্বার হবে এটা আনসার। ওকে, তারপর দেখো নিচের তথ্যের আলোকে 118, 119 নং প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে 10 কেজি ভরের একটা বস্তুকে ভূমি থেকে 20 মিটার উচ্চতায় পাঠানো হলো, পরে বিনা বাধায় ভূমিতে পড়তে দেওয়া হলো। এখানে বলছে যে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি কত হবে? সর্বোচ্চ উচ্চতা কত হয়? এইচ সমান কত হবে বলতো? ভি স্কয়ার বাই 2g, এটা হচ্ছে সূত্র, সর্বোচ্চ উচ্চতার সূত্র। ভির মান কত? ভির মান হচ্ছে, দেখো একটা বস্তু ভূমি থেকে 20 মিটার উচ্চতায়, তাহলে এটা তো দেওয়াই আছে, 20 মিটার উচ্চতায় পাঠানো হয়েছে, তাই না? তো ওইখানে বিভব শক্তির সূত্র কি? বিভব শক্তির সূত্র হচ্ছে mgh। দেখো এখানে m এর মান কত? m এর মান কিন্তু দেওয়া আছে, কত m এর মান? দেখো m এর মান হচ্ছে 10, তার মানে 10 গুণ হচ্ছে mg, এর মান 9.8, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 20, এই যে 20, কত আসে দেখো? 1960, এই যে 1960, এই যে এটা আছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছি আমরা। এরপরে 119 নাম্বার, কত উচ্চতায় বিভব শক্তি শক্তির অর্ধেক হবে? এখানে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হয়ে যাবে? একই রকম প্রশ্ন, তাই না? ওই যে একটু আগে যেটা দেখলাম সেটার মতোই, তবে এই ক্ষেত্রে একটু উল্টা হবে। মনে করো এই বস্তুটা এ বিন্দুতে ছিল, এখন টোটাল উচ্চতা মনে করো এইচ উচ্চতা, আর এখানে বি বিন্দু, এখান থেকে ভূমি থেকে এটুকু হচ্ছে মনে করো এক্স উচ্চতা, মনে করো টোটাল হচ্ছে এইচ, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মনে করো এক্স, তাহলে এই যে নিচের যে অংশটা এটা কত হবে? অথবা উপরের যে অংশটাও ধরতে পারি, মনে করো ভূমি থেকে এক্স উচ্চতায় ধরলাম, তাহলে উপরের অংশটা কত হবে? যে এখান থেকে এতটুকু অংশ কত হবে? টোটাল থেকে এই অংশটাকে বিয়োগ করে দিতে হবে। এখন বি বিন্দুতে গতিশক্তি কত হবে? বিভব শক্তি কত হবে? বিভব শক্তি হবে mg, আর ভূমি থেকে উচ্চতা কত? যেহেতু আমরা এক্স ধরেছি তাহলে এক্স ধরলাম। আর ইকে কত হবে? ইকে সমান হবে হাফ এম ভি স্কোয়ার। এখানে কত আছে? ভি স্কোয়ারের মান কত? ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2g। এখানে দেখো উচ্চতা কত? এখানে গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা আছে h মাইনাস এক্স, কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, তাই h মাইনাস এক্স, তার মানে, আর এখানে যখন বস্তুটা এই যে এ তে থাকবে, নিচের দিকে পড়তে থাকবে, তার মানে এ বিন্দুতে কিন্তু তার আদি বেগ শূন্য, তার মানে 2g ইন্টু h মাইনাস এক্স এটা থাকতেছে। এখন এখানে যদি বসিয়ে দিই, দেখো হাফ এম ইন্টু ভি স্কোয়ার হচ্ছে 2g h মাইনাস এক্স, এই 2 কাটা যায়, তাহলে কি থাকে? এখানে mg h থাকে মাইনাস mg x থাকে। ওকে, আর এখানে তো mg x ছিল। এখন দেখো এই বলছে যে এইখানে ইপি কত হবে? ইপি সমান হবে হাফ ইন্টু ইকে। হাফ ইন্টু ইকে কেন দিলাম? কারণ এখানে বলছে যে অর্ধেক হয়ে যাবে। কার অর্ধেক? গতিশক্তির। যার অর্ধেক তার সাথে সংখ্যাটা গুণ করতে হবে। ইপি কত? ইপি হচ্ছে mg x সমান হচ্ছে
হাফ ইন্টু এখানে এখানে দেখো কি কি ইয়া করা যায়। এই যে টুটা, আচ্ছা টু পরে নিচ্ছি, এখানে আগে মান বসে দিই mg h মাইনাস mg x। ওকে, তো এখন দেখো একটা কাজ করি, এখানে mg x আর এই যে টুটা উপরে নিয়ে গেলাম, ঠিক আছে। আর এখানে mg যদি কমন নিই তাহলে h মাইনাস x থাকে, এই পাশ থেকে mg কাটা যায়, তাহলে এখানে থাকে কি দেখো 2x থাকে সমান হচ্ছে h মাইনাস x থাকে। ওকে, তো এখানে দেখো 2x আর এই পাশে x, তাহলে 3x হয়ে যায়, 3x সমান হচ্ছে h। এখন x সমান কত হবে, x সমান হচ্ছে h বাই 3 হবে। এখন দেখো এখানে h এর মান কত, h এর মান হচ্ছে সর্বোচ্চ কত 20 মিটার, তাই না, 20 মিটার ছিল, এখানে 20 ভাগ 3, 20 ভাগ 3 কত আসে দেখি, এ দেখো 20 ভাগ হচ্ছে 3 কত হয়, এই যে 6.666 এরকম টাইপের। এটার অ্যান্সার কি আছে, এ দেখো ঘ নাম্বার 6.666। আলহামদুলিল্লাহ, এভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। এরপর 120 121। তো এখানে বস্তুটার ভর হচ্ছে 10 কেজি এবং 9.8 হচ্ছে বিকষ্ট। এ থেকে বিতে নিতে কৃত কাজ, বস্তুটাকে মনে করো এ থেকে বিতে নিয়ে গেলাম, তাহলে এখানে কৃত কাজ কত হবে। তো দেখো এখানে বি বিন্দুতে নিলে এটা হচ্ছে বিভব শক্তির সমান পরিমাণ কাজ করা হবে। দেখো এখানে বিভব শক্তি কত, বিভব শক্তি জানি mgh, m এর মান হচ্ছে 10, g এর মান হচ্ছে 9.8 আর mgh এর মান কত, h এর মান হচ্ছে 40, এই 40 গুণ করে দিলাম, মাশাআল্লাহ কত হবে, এই যে 3920 জুল। 121 নাম্বার, বস্তুটিকে সি থেকে মুক্তভাবে পড়তে দিলে, যদি বস্তুটাকে সি থেকে মুক্তভাবে নিচের দিকে পড়তে দিই তাহলে কি হবে, এই বিন্দুতে মোট শক্তি হবে এত। দেখো এই বিন্দু কোনটা, এই যে এ বিন্দু, বলছে যে এই বিন্দুতে মোট শক্তি, এই যে এই বিন্দুতে মোট শক্তি। আচ্ছা সি বিন্দুতে মোট শক্তি যা হবে এই বিন্দুতে মোট শক্তি তাই হবে। এখানে mgh, সি বিন্দুতে হচ্ছে mgh, টোটাল m, এই যে h এর মান হচ্ছে 100, g এর মান হচ্ছে এত 9.8, তাই না, আর m এর মান হচ্ছে 10, তাহলে 100 গুণ করে দিলাম, তাহলে কত হয় দেখি এখানে, এই যে এখানে 10 গুণ 10 গুণ হচ্ছে 9.8 আর h এর মান কত এখানে 100। দেখো এই যে 100 মানে 98,000, তাই এখানেও এই বিন্দুতেও 98,000ই হবে, ঠিক আছে, তার মানে এই নাম্বার ঠিক আছে। ওকে, এরপরে বি বিন্দুতে মোট বেগ এত হবে কিনা, আর বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি সমান হবে কিনা, ঠিক আছে, এটা দেখতে হবে, এগুলো করে দেখতে হবে। হ্যাঁ, যে এখানে বি বিন্দুতে বেগ কত হবে, বস্তুটির বি বিন্দুতে বেগ কত হবে, খেয়াল করো এখানে বি বিন্দুতে মানে উপর থেকে নিচে এতটুকু উচ্চতা কত, ও থেকে এ পর্যন্ত বলতো উচ্চতা হচ্ছে এখান থেকে 40, তাহলে উপরেটা আছে 60 আছে, তাহলে ভি স্কয়ার সমান কত হবে, আমরা জানি ইউ স্কয়ার প্লাস হবে, এখানে নিচের দিকে আসতেছে, ঠিক আছে, প্লাস 2 জি, এখানে 60 দিলাম, উচ্চতা হলো। এখন দেখো এখানে এ এর মান, যখন বস্তুটা সি বিন্দুতে ছিল তখন এর মান 0 ছিল, আর জি এর মান কত 9.8 এবং উচ্চতা কত 60। এখন এখানে ভির মান কত হবে, বা এখানে ভি সমান কত হবে, √2 ইন্টু 9.8 গুণ হচ্ছে উচ্চতা 60। ওকে, তো এখন দেখি কত আসে, এখানে এই যে রুট করলে 2 ইন্টু 9.8 গুণ হচ্ছে উচ্চতা হচ্ছে 60, কত মিটার কত হয় দেখো এখানে 34.29 এরকম আসে, 34 সামথিং। এটা অ্যান্সার ঠিক আছে, কিন্তু এইবার লাস্টেরটা বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি সমান হবে কিনা। বি বিন্দুতে দেখো, বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি কত হয়েছে দেখো, বিভব শক্তি তো এই যে খ নাম্বার আমরা বের করেছিলাম মানে 120 নম্বরে, এই যে এটা হয়েছে। এখন বিভব শক্তি অত হয় কিনা দেখতেছি, এখানে বেগ কত হয়েছে এত, তাহলে এটাকে স্কোয়ার করব, স্কোয়ার করলে যা হয় এত, মানে হাফ এম ভি স্কোয়ার, এম এর মান কত 10 আর হাফ 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে দেখি ওই মানটা কিন্তু এত আসে না, দেখছো ওরকম হয় নাই, তার মানে এটার অ্যান্সার হবে 1 আর 2, মানে ক নাম্বার অ্যান্সার হবে। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক বড় একটা কাজ করে ফেললাম, ঠিক আছে, আমরা সমস্ত এমসিকিউ শেষ করেছি। এখন আগামী ক্লাসে আমরা এক কথায় উত্তরগুলো দেখবো। আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। কারণ যদি পিডিএফ এর প্রয়োজন হবে, পিডিএফ দরকার হলে আমার পিডিএফ এর প্রয়োজন হলে 01620103495 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা, ঠিক আছে। আর যদি কেউ অনলাইন ওই যে পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও তাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।